আজকে আমরা আমেরিকার ইরান সংকট নিয়ে কথা বলবো, একটা এমন ভূ রাজনৈতিক প্যাচ যা বোঝা বেশ কঠিন। প্রশ্নটা হলো, বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ কেন এমন একটা যুদ্ধে আটকে গেল যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই যেন নেই? আসলে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরকার পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল, আর মার্কিন যুক্তরাষ্ট্রকে এর জন্য অনেক মূল্য দিতে হচ্ছে। ভাবা যায়, শুধু প্রথম মাসেই আমেরিকার ক্ষতি হয়েছে প্রায় $35 বিলিয়ন। কিন্তু এই ক্ষতিটা শুধু টাকার অঙ্কে মাপা যাবে না। দেখুন, প্রায় 15-20 জন আমেরিকান সৈন্য মারা গেছে। দেশের ভেতরেই সরকারের জনপ্রিয়তা একদম তলানিতে, শেয়ার বাজারে ধস নেমেছে, আর তেলের দাম তো আকাশ ছোঁয়া। শুধু তাই না, আমেরিকার যারা মিত্র দেশ তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। মানে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকেই আমেরিকা এক বিরাট ধাক্কা খাচ্ছে, যা তাদের বিশ্বব্যাপী ইমেজকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। আচ্ছা, তাহলে চলুন পুরো বিষয়টা একটু ভেঙে দেখা যাক। আজকে আমরা দেখব আমেরিকার এই ব্যয়বহুল যুদ্ধ, কেন যুদ্ধবিরতি সম্ভব হচ্ছে না, পেট্রোডলারের পতন কিভাবে এর সাথে জড়িত, কেন এটা একটা সামরিক চোরাবালিতে পরিণত হয়েছে, আর অন্যদিকে ইরান কিভাবে এই যুদ্ধ থেকে লাভবান হচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে, যুদ্ধটা যদি আমেরিকার জন্য এতটাই ক্ষতিকর হয়, তাহলে তারা একটা যুদ্ধবিরতিতে রাজি হয়ে যাচ্ছে না কেন? শান্তি স্থাপন করলেই তো সব সমস্যার সমাধান, তাই না? ব্যাপারটা হলো, এখানে একটা লুজার্স পিস বা পরাজিতের শান্তির সংকট তৈরি হয়েছে। মানে এমন একটা পরিস্থিতি যেখানে যুদ্ধ থামাতে হলে যে কোনো এক পক্ষকে এমন সব শর্ত মেনে নিতে হবে যা আসলে পরাজয় স্বীকার করারই শামিল। এর মধ্যে থাকতে পারে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ, নিজেদের এলাকা ছেড়ে দেওয়া, বা সবার সামনে মাথা নত করা। আর রাজনৈতিকভাবে এটা কোনো দেশের পক্ষেই মেনে নেওয়া সম্ভব না, ঠিক যেমনটা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধেও দেখছি। ইরানের শর্তগুলো দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। তারা কি চাইছে? তারা চাইছে আমেরিকার কাছ থেকে $1 ট্রিলিয়ন ক্ষতিপূরণ, ভবিষ্যতে আক্রমণ না করার গ্যারেন্টি, মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার, ইরানের ইসলামিক শাসনকে স্বীকৃতি, তাদের ইউরেনিয়াম প্রোগ্রামের সম্পূর্ণ স্বাধীনতা, আর সবশেষে হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। বুঝতেই পারছেন, এই শর্তগুলো আমেরিকার পক্ষে মেনে নেওয়া এক কথায় অসম্ভব। আর ইরানের এই দাবিগুলোই আমাদের নিয়ে যায় আসল কারণটার দিকে। কেন আমেরিকা এই যুদ্ধ থেকে পিছু হটতে পারছে না? কারণ লড়াইটা শুধু মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণের জন্য নয়, এর পেছনে জড়িয়ে আছে পুরো বিশ্ব অর্থনীতি, বিশেষ করে পেট্রোডলার ব্যবস্থা। তো এই পেট্রোডলার সিস্টেমটা আসলে কি? এটা হলো একটা চুক্তি যেখানে সৌদি আরবের মতো তেল উৎপাদনকারী দেশগুলো আমেরিকার কাছ থেকে সামরিক সুরক্ষার বিনিময়ে তাদের তেল শুধু মার্কিন ডলারে বিক্রি করতে রাজি হয়েছিল। গত 40 বছরেরও বেশি সময় ধরে এই সিস্টেমটাই কিন্তু মার্কিন ডলারকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে টিকিয়ে রেখেছে। তাহলে ভাবুন তো, একটা ডমিনো এফেক্টের মতো কি ঘটতে পারে যদি আমেরিকা ইরানের শর্তগুলো মেনে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে সরে আসে? তাহলে সৌদি আরব, ইউএইর মতো দেশগুলো আমেরিকার সামরিক সুরক্ষা হারাবে। আর সুরক্ষা না থাকলে তারা তো আর শুধু ডলারে তেল বেচতে বাধ্য থাকবে না, তাই না? তখন বিশ্বজুড়ে ডলারের চাহিদা কমে যাবে হুহু করে, আর তার চূড়ান্ত ফল হবে মার্কিন অর্থনীতির দ্রুত পতন। এর সাথে যোগ করুন আমেরিকার মাথায় থাকা $38 ট্রিলিয়ন জাতীয় ঋণ। যদি ডলারের মান পড়ে যায়, তাহলে এই বিপুল পরিমাণ ঋণ শোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সুদ মেটাতেই দেশের অর্থনীতি ভেঙে পড়বে। তাহলে দেখা যাচ্ছে অর্থনৈতিক কারণে আমেরিকা যুদ্ধ থামাতে পারছে না। আচ্ছা, তাহলে অন্য পথটা কি? যুদ্ধটা কি তারা জিততে পারবে? চলুন সেই সম্ভাবনাটা খতিয়ে দেখি। 1 মাস ধরে একটানা বিমান হামলা চালিয়েও কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র হামলা একটুও কমানো যায়নি। মানে তাদের প্রাথমিক কৌশলটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর এখন আমেরিকার হাতে একটাই বিকল্প খোলা আছে বলে মনে হচ্ছে, স্থল আক্রমণ। কিন্তু স্থল আক্রমণ কি আদৌ সম্ভব? আসুন একটা তুলনা দেখি। বর্তমানে ইরানে প্রায় 50,000 মার্কিন সেনা মোতায়েন আছে, অথচ আফগানিস্তানে ছিল প্রায় 1 লক্ষ, ইরাকে 2.5 লক্ষ, আর ভিয়েতনামে প্রায় 5 লক্ষ সেনা। এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে যে ইরানের মতো একটা দেশকে দখল করতে এই সেনা সংখ্যা কিছুই না। শুধু তাই নয়, ইরানের আরও কিছু কৌশলগত সুবিধা আছে। দেশটা আফগানিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ আর ভিয়েতনামের চেয়ে 5 গুণ বড়।
তাদের সেনাবাহিনীতে প্রায় 10 লক্ষ সৈন্য আছে, আর সবচেয়ে বড় কথা, ইরানের সীমান্ত জুড়ে রয়েছে দুর্গম জ্যাগ্রস পর্বতমালা, যা যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য একটা দুঃস্বপ্ন। সব মিলিয়ে ইরান একটা স্থলযুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তাহলে একদিকে আমেরিকা যখন এই চোরাবালিতে আটকে গেছে, তখন ইরান কি করছে? মজার ব্যাপার হলো, ইরান কিন্তু এই যুদ্ধ আর বিশৃঙ্খলাকে নিজেদের অর্থনৈতিক আর কৌশলগত লাভের জন্য দারুণভাবে কাজে লাগাচ্ছে। শিপিং নিউজ পোর্টাল অ্যালাইড লিস্টের একটা রিপোর্ট অনুযায়ী ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া প্রতিটি জাহাজ থেকে নিরাপদ যাতায়াতের জন্য $2 মিলিয়ন করে আদায় করছে। যখন সারা বিশ্বের শিপিং কোম্পানিগুলো বিপদে, তখন ইরান এই সুযোগে একটা নতুন আয়ের পথ খুলে ফেলেছে। আর এর থেকে ইরানের বার্ষিক আয় কত হতে পারে জানেন? প্রায় $60 বিলিয়ন। এটা তাদের মোট অর্থনীতির একটা বিরাট অংশ। ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে এই চার্টটা দেখুন। এই নতুন আয় ইরানের মোট জিডিপির প্রায় 5% সমান হতে পারে। মানে এই টাকা দিয়েই তারা তাদের যুদ্ধ চালিয়ে যেতে পারবে, আবার দেশের অর্থনীতিকেও সচল রাখতে পারবে। আর এখানেই শেষ নয়, ইরান তাদের মিত্র হুথিদের ব্যবহার করে বাব আল মানদেব প্রণালীও বন্ধ করে দিতে পারে, যেখান দিয়ে বিশ্বের প্রায় 12% বাণিজ্য হয়। তার মানে এই যুদ্ধ যতদিন চলবে, বিশ্বের সাপ্লাই চেইনের উপর ইরানের নিয়ন্ত্রণ ততই বাড়তে থাকবে। তো সব মিলিয়ে পরিস্থিতিটা কি দাঁড়ালো? আমেরিকা এমন একটা ফাঁদে পড়েছে যেখান থেকে বেরোনোর কোনো সহজ রাস্তা নেই। একদিকে আছে একটা ব্যয়বহুল যুদ্ধ, যা জেতার প্রায় অসম্ভব, আর অন্যদিকে আছে পিছু হটার বিকল্প, যার মানে হলো দেশের অর্থনীতির ভয়াবহ পতন।